রাষ্ট্রের দুইটা স্তম্ভ, একটা হলো সরকার প্রধান আর একটা হলো রাষ্ট্রপ্রধান। সরকার প্রধান ছিল শেখ হাসিনা, সে দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্রপ্রধান কিন্তু এখনো আছে। রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি, এই ফ্যাসিবাদের জন্ম দেওয়া রাষ্ট্রপতি। বাংলাদেশের মানুষ চায় রাষ্ট্রপতি বিদায় নেক। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল সকল রাজনৈতিক দল চায় এই প্রেসিডেন্ট বিদায় নেক। শুধুমাত্র একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন তারা এই ফ্যাসিবাদের একটি বড় স্তম্ভ প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখতে চায়, বহাল তবিয়তে রাখতে চায়, এটা আমাদের বোধগম্য না। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন, রাজপথে রক্ত দিয়েছেন, অধিকাংশ রাজনৈতিক দল একদিকে, ছাত্র সমাজ একদিকে, আর বিএনপি হাঁটছে অন্যদিকে। তারা আওয়ামী লীগেরও নিষিদ্ধ চায় না, তারা প্রেসিডেন্টকেও বদলাতে চায় না, তারা এই ফ্যাসিবাদের রক্ষা কবচ সংবিধানেরও সংস্কার চায় না। তাহলে তারা চায়টা কি? তারা চায় বিগত 53 বছর যেভাবে বাংলাদেশে লুটপাটের রাজনীতি হয়েছে, যেভাবে বাংলাদেশে বৈষম্য তৈরি করা হয়েছে, যেভাবে বিভিন্ন এলাকায় দানব তৈরি করা হয়েছে, যেভাবে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই রাজনীতি আবারও বহাল থাক। আমাদের মনে হয় তারা এটাই চায়। আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রাব্বুল আলামিনের মদদে আজকে আমরা স্বাধীনভাবে, মুক্তভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, আমরা আমাদের রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছি, আমরা আমাদের মানবাধিকার ফিরে পেয়েছি, আমরা আমাদের ধর্ম কর্ম করার স্বাধীনতা ফিরে পেয়েছি। আর আমাদের নতুনভাবে স্বাধীনতার স্বাদ ফিরে দেওয়ার জন্যে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, কারা নির্যাতিত হয়েছে, তাদের প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। আজকে 53 বছর হয়েছে। কিন্তু স্বাধীনতার পরে আমরা যাদেরকে ক্ষমতায় নিয়েছিলাম, জনগণ নিজেদের মতামত দিয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করে ক্ষমতায় নিয়েছিল এমন সরকারের সংখ্যা কম। যারা রাজনৈতিকভাবে যে সমস্ত শক্তি ক্ষমতায় গিয়েছিল, বাংলাদেশের তিনটি রাজনৈতিক দল তারা ঘুরে ফিরে বিগত 53 বছর বাংলাদেশ শাসন করেছে। আমরা পরিষ্কার বলতে চাই তারা কেমন শাসন করেছে, তাদের অর্থনীতি কেমন ছিল, তাদের রাজনীতি কেমন ছিল, তাদের শাসন কেমন ছিল, এটা দেশবাসী দেখেছে। তাদের কি নতুন করে আর বলার কিছু আছে? বিশেষ করে বিগত 15.5 বছর যারা দেশ শাসন করেছে তারা চরম জালেম ছিল, স্বৈরাচার ছিল, তারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। তারা সংবিধানকে নিজেদের মতো পরিবর্তন করে তারা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। অতএব আমরা আমাদের নেতা পীর সাহেব চরমনাই
তিনি বলেছেন, যারা ফেসিবাদী শাসন কায়েম করেছে, যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, যারা গণহত্যা চালিয়েছিল, যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করেছি, এই বর্তমান সংবিধান, এই সংবিধান যুগে যুগে স্বৈরাচার সৃষ্টি করেছে, এই সংবিধান ফ্যাসিবাদ সৃষ্টি করেছে, এই সংবিধান হলো ফ্যাসিবাদীদের রক্ষা কবচ, এই সংবিধান দুর্নীতিবাজ তৈরি করেছে। অতএব এই সংবিধান পাল্টাতে হবে। আমাদের পরিষ্কার দাবি, যারা বিগত দিন ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাদেরকে রাজনীতি থেকে বিদায় করতে হবে। আর ফেসিবাদের রক্ষা কবচ বর্তমান সংবিধান পাল্টাতে হবে। আর রাষ্ট্রের দুইটা স্তম্ভ, একটা হলো সরকার প্রধান আর একটা হলো রাষ্ট্রপ্রধান। সরকার প্রধান ছিল শেখ হাসিনা, সে দেশ ছেড়ে পালিয়েছে। রাষ্ট্রপ্রধান কিন্তু এখনো আছে। রাষ্ট্রপ্রধান হলো রাষ্ট্রপতি, এই ফ্যাসিবাদের জন্ম দেওয়া রাষ্ট্রপতি। বাংলাদেশের মানুষ চায় রাষ্ট্রপতি বিদায় নেই। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রাজপথে ছিল, সকল রাজনৈতিক দল চায় এই প্রেসিডেন্ট বিদায় নেই। শুধুমাত্র একটা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন তারা এই ফ্যাসিবাদের একটি বড় স্তম্ভ প্রেসিডেন্টকে ক্ষমতায় রাখতে চায়, বহাল তবিয়তে রাখতে চায়, এটা আমাদের বোধগম্য না। আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ভূমিকা পালন করেছেন, রাজপথে রক্ত দিয়েছেন, অধিকাংশ রাজনৈতিক দল একদিকে, ছাত্র সমাজ একদিকে, আর বিএনপি হাঁটছে অন্যদিকে। তারা আওয়ামী লীগেরও নিষিদ্ধ চায় না, তারা প্রেসিডেন্টকেও বদলাতে চায় না, তারা এই ফ্যাসিবাদের রক্ষা কবচ সংবিধানেরও সংস্কার চায় না। তাহলে তারা চায়টা কি? তারা চায় বিগত 53 বছর যেভাবে বাংলাদেশে লুটপাটের রাজনীতি হয়েছে, যেভাবে বাংলাদেশে বৈষম্য তৈরি করা হয়েছে, যেভাবে বিভিন্ন এলাকায় দানব তৈরি করা হয়েছে, যেভাবে লুটপাট হয়েছে, দুর্নীতি হয়েছে, সেই রাজনীতি আবারও বহাল থাক। আমাদের মনে হয় তারা এটাই চায়। তাহলে কেন এত মানুষের রক্ত গেল? কেন ছাত্ররা রক্ত দিল? কেন অভ্যুত্থান হলো? কেন এটাকে বিপ্লব বলা হয়? আমরা কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি আমাদের বিদ্বেষ নেই। আমরা চাই বাংলাদেশকে যারা ভালোবাসে, বাংলাদেশের জনমানুষকে যারা ভালোবাসে, যারা গঠনমূলক রাজনীতি করে, যারা সত্যিকার অর্থেই রাজনৈতিক দল, যাদের মধ্যে রাজনৈতিক সংস্কৃতি আছে, তারা বাংলাদেশে রাজনীতি করবে, এতে কোনো বাধা নাই। কিন্তু যাদের চরিত্রে রাজনীতি নাই, যারা আসলে কোনো রাজনৈতিক দলের সংজ্ঞায় পড়ে না, যারা বাংলাদেশকে ভালোবাসে না, যারা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, তাদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে থাকতে পারে না। আওয়ামী লীগ কি বাংলাদেশকে ভালোবাসে? তারা কি বাংলাদেশের গণমানুষকে ভালোবাসে? তারা ভালোবাসে ভারতকে। এজন্যই দেখেছেন তাদের পতন হওয়ার সাথে সাথেই তারা পালিয়ে ছুটেছে কোথায়? ভারতে। কারণ তাদের ভালোবাসার জায়গা হলো ভারত, তাদের প্রিয় জায়গা হলো ভারত, তারা ভারতকে ভালোবাসে। অতএব যারা ভারতকে ভালোবাসে, আপনারা ভারতেই রাজনীতি করেন, বাংলাদেশে আপনাদের রাজনীতি করার কোনো অধিকার নাই। আজকে আমরা সকল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, ছাত্র জনতা, শ্রমিক, তাদের প্রতি আমরা আহ্বান জানাতে চাই, এখন বিভেদের সময় নয়।
আমরা একটি বড় শক্তিকে পরাজিত করেছি, কিন্তু ভুলে গেলে চলবে না, তারা কিন্তু বসে নেই। তারা ঘরে বাইরে ষড়যন্ত্র করছে, তারা উস্কানি দিচ্ছে, তারা আমাদের সংখ্যালঘু সম্প্রদায়কে উস্কানি দিচ্ছে, আমাদের শ্রমিকদেরকে উস্কানি দিচ্ছে, বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থির করার পায়তারা তারা করছে, তারা ভারতকে উস্কানি দিচ্ছে, তারা বিভিন্ন আন্তর্জাতিক মহলে বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করছে। অতএব এখন প্রয়োজন হলো জাতীয় ঐক্যের। সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতীয় ঐক্যের দরকার। এখন ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতার চেয়ে এখন বাংলাদেশকে টিকিয়ে রাখা হলো সবচেয়ে বড় দায়িত্ব। আবার যাতে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদীরা যাতে আবার পুনর্বাসিত হতে না পারে, এজন্য আমাদের সকল রাজনৈতিক শক্তিকে স্বৈরাচার বিরোধী, ফ্যাসিবাদ বিরোধী, আওয়ামী জাহিলিয়াত বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। আর ঐক্যবদ্ধ আমরা যদি হতে পারি, তাহলে আগামীতে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর আগামীতে আর কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঐক্যবদ্ধ হওয়ার জন্য বহু আগে একটি ফর্মুলা দিয়েছেন, যেই ফর্মুলার মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে উঠবে। পার্লামেন্ট হবে জনগণের পার্লামেন্ট, প্রত্যেকটা নাগরিকের প্রতিনিধি থাকবে পার্লামেন্টে। বিশ্বের প্রায় 61 দেশে যে নির্বাচন পদ্ধতি চালু আছে, সেই নির্বাচন পদ্ধতি বাংলাদেশে চালু করতে হবে। তা হলো পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বাংলায় যাকে বলে সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে আর বিভিন্ন এলাকায় দানব তৈরি হবে না, সন্ত্রাসী তৈরি হবে না, দুর্নীতিবাজ তৈরি হবে না। আর বর্তমান নির্বাচন ব্যবস্থা হলো ওয়েস্টমিনিস্টার সিস্টেমের নির্বাচন ব্যবস্থা, কলোনিয়াল সিস্টেম, উপনিবেশিকবাদের এই সিস্টেম। ব্রিটিশ উপনিবেশিক যে সমস্ত রাষ্ট্রগুলো ছিল, সেখানে এই সিস্টেম প্রবর্তিত হয়েছে। এই সিস্টেমে কোনোদিন দুর্নীতি বন্ধ হবে না। এই সিস্টেম কি করে দেখেন, যারা কালো টাকার মালিক, যারা কোটি টাকার মালিক, শত কোটি টাকার মালিক, তারাই নির্বাচন পার্টি থেকে কিনে নেয় আর তারাই এমপি হয়। ঠিক না? তাহলে কোন সৎ লোকের কাছে কি শত কোটি টাকা আছে, হাজার কোটি টাকা আছে? যারা কালো টাকা মালিক, যারা বিভিন্নভাবে দুর্নীতি করে কালো টাকার মালিক হয়েছে, তারাই বর্তমান সিস্টেমে এমপি হবে। আর এখন বর্তমানে কালো টাকার মালিক হইলে সবচাইতে বেশি আওয়ামী লীগের হাতে। ঠিক না? এখন বিএনপি আবার চায় এই কালো টাকার মালিকদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করে আগের সিস্টেমে নির্বাচন হোক। কারণ তারাও এই সমস্ত কালো টাকার মালিকদেরকে পুনর্বাসিত করে আবার আগের পদ্ধতির নির্বাচন ব্যবস্থা করে তারা মনে করছে 300 আসনের মধ্যে হয়তো 250 আসনে তারা জিতে নেবে। এমন মনোপলি রাজনীতি বাংলাদেশ আর হতে দেওয়া যাবে না। পিআর সিস্টেমের নির্বাচন হবে, প্রত্যেক রাজনৈতিক দল তাদের জনপ্রিয়তা, তাদের গণভিত্তির উপরে ভিত্তি করে পার্লামেন্টে তাদের ন্যায্য হিস্সা পাবে। প্রত্যেক ভোটারের ভোট মূল্যায়িত হবে, জনগণ তাদের সঠিক পার্লামেন্ট পাবে, পার্লামেন্ট কার্যকরী হবে, সুস্থ ধারার রাজনীতি প্রবর্তিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এবং মানুষ অর্থনৈতিকভাবে সচ্ছলতার একটা সুযোগ পাবে, দেশ এগিয়ে যাবে, জাতীয় ঐক্য গড়ে তুলবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনারা ঐক্যবদ্ধ হন। আমরা সবাই যারা সুস্থ ধারার রাজনীতি করি, আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমরা সকল ইসলামী সংগঠনগুলো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি, আগামীতে যাতে কোনো অপশক্তি বাংলাদেশকে নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এই বলেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।